তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলের সঙ্গে দুর্নীতি শব্দটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। একাধিক নেতামন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, তারা জেলে রয়েছেন। এবং তারই সঙ্গে আপনি যদি দেখেন, চাল চুরি থেকে চাকরি চুরি, এই রেঞ্জটার মাঝখানে সব রকম চুরি প্রায় হয়ে গেছে। আপনি যে কোনো একটা শব্দ লিখে তার পাশে চুরি কথাটা লিখুন, দেখবেন তৃণমূল কংগ্রেসের কারুর না কারুর বিরুদ্ধে আপনি সেটা চুরি করার অভিযোগ একটা কিছু খবরে পেয়েই যাবেন। চাল চুরি, ত্রাণ চুরি, ত্রিপল চুরি, মিড ডে মিলের টাকা চুরি, 100 দিনের কাজের টাকা চুরি, চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, সব রকমের অভিযোগ মোটামুটি সামনে চলে এসেছে। তার সঙ্গে গোটা রাজ্য জুড়ে একাধিক আন্দোলন চলছে রাজ্য সরকার বিরোধী। বিভিন্ন দাবিতে মানুষকে রাস্তায় বসতে হয়েছে, রাস্তায় নেমে আসতে হয়েছে। তারই সঙ্গে ইডি সিবিআই এর হানা চলছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, নেতামন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছেন, জেলে যাচ্ছেন। এর সঙ্গে সঙ্গে আবার যুক্ত হয়ে গেল সন্দেশখালির মতো একটা ঘটনা, যেখানে বলা হচ্ছে যে এমন সমস্ত অপরাধের কথা সামনে উঠে এলো, তারই দলের লোকজন এমন অত্যাচার করেছেন, এমন নিগ্রহ করেছেন, সেই অভিযোগের কথা শুনে মোটামুটি মানুষের চোখ মুখ ঘৃণায় বেঁকে গেল। কিন্তু তারপর যখন দেখা গেল লোকসভা নির্বাচন এলো, সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নির্বাচনে নামলেন, লড়লেন এবং জিতেও গেলেন। কি করে এটা হলো আর কি করে এটা সম্ভব, এইটাই তো প্রশ্ন। তাহলে এক এক করে বরং দেখা যাক। প্রথম পয়েন্ট, একটা ক্রাইসিস এস্টাবলিশ করতে হবে। এই ক্রাইসিস কার জন্য হয়েছে সেই জায়গাটা গুলিয়ে দিতে হবে, কিন্তু ক্রাইসিসটা এস্টাবলিশ করে তার সমাধান আবার নিজেই আমি দিয়ে দেবো, এরকম একটা জায়গা তৈরি করতে হবে। 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে। এই বিষয়টা আপনি অনেক দিন চুপ করে নিয়ে বসে রইলেন। আনাচে কানাচে এই কথাটা মাঝে মধ্যে উঠে আসে, তারপর আবার চাপা পড়ে যায়। মোক্ষম সময় আপনি এটাকে একটা বড় ইস্যুতে পরিণত করলেন। আপনি একটা মহাসভা করলেন, মিছিল টিছিল হলো, প্রতিবাদ হলো। আপনি খুব ভালো করেই জানতেন যে এসব করলে কেন্দ্র টাকা দেবে না। দুর্নীতি, চুরি যা অভিযোগ উঠেছে এই নিয়ে, সেই জায়গাটাও বেশ একটু ঘেটে দেওয়া গেল এবং এই এত বড় একটা প্রতিবাদ করে ক্রাইসিসটাকে এস্টাবলিশ করা গেল। এইবার আপনি অপেক্ষা করলেন কতদিনে বঙ্গ বিজেপির নেতারা এই গোটা জিনিসটাকে নাটক বলে দাগিয়ে দেয়, কতদিনে বঙ্গ বিজেপির নেতারা বলতে শুরু করেন কেন্দ্র তো টাকা না দিয়ে ভালো কাজই করেছে, ঠিকই করেছে, কেন দেবে, এই সমস্ত কথাবার্তা উঠে আসতে শুরু করলো। এইবার আবারও আপনি একটা মোক্ষম সময় দেখে করলেন একটা কাজ। আপনি বললেন 100 দিনের কাজের টাকা আপনি নিজেই দিয়ে দেবেন। কেন্দ্র দিচ্ছে না তো কি হয়েছে, রাজ্য সরকার তোমাদের এই টাকাটা দেবে, যেখান থেকে পারে জোগাড় করে রাজ্য সরকার টাকাটা দেবে। ক্রাইসিস এস্টাবলিশ হলো, আপনি সেটা করলেন, সমাধান আপনি নিজেই দিয়ে দিলেন। তার সঙ্গে আপনি আরেকটা কাজ করলেন, সেটা হচ্ছে 50 দিনের কাজ আমরা দেব এবং লক্ষ্মীর ভান্ডারের যে টাকাটা পাওয়া যায় সেই টাকার পরিমাণটাও আপনি বাড়িয়ে দিলেন। বিরোধীরা কাউন্টার করার চেষ্টা করলো, দুর্নীতির কথা বলার চেষ্টা করলো। তারা বলল আমরা যদি জিতি 100 দিনের কাজের টাকা তোমরা পাবে, লক্ষ্মীর ভান্ডার আমরা দ্বিগুণ করে দেব। কিন্তু এগুলো বিশ্বাস করাটা তো একটু কঠিন। যেটা মানুষ চোখের সামনে দেখছেন, যেটা তারা হাতে পাচ্ছেন, যেটা তাদের পাতে পড়ছে, সেইটা বিশ্বাস করা অনেক বেশি সহজ। একটা বিষয় চিরবর্তমান, দলের মধ্যে কে টিকিট পাবেন আর কে টিকিট পাবেন না, আর টিকিট না পাওয়ার পরে কে দল ছেড়ে চলে যাবেন আর কে দল ছেড়ে যাবেন না, দলের মধ্যেই থেকে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সবার আগে ক্যান্ডিডেট লিস্ট ডিক্লেয়ার করে দিলেন। একদম প্রথমেই একদিনে 42 জন ক্যান্ডিডেটের নাম আপনি ঘোষণা করে দিলেন। এর ফলে যেটা হলো, এই লিস্ট আসার পরে দলের মধ্যে যেখান থেকে যা ক্ষোভ বিক্ষোভ ওঠার কথা, ঝামেলা ঝগড়া রাগ যা হওয়ার কথা, সেগুলো ক্যান্ডিডেট লিস্ট বেরোনোর কয়েক দিনের মধ্যে হয়ে গেল। তখনও নির্বাচন আসতে বেশ খানিকটা বাকি। এবং তারই সঙ্গে আপনি যে ইকুয়েশন পরিষ্কার করেছিলেন যে কে যাবে কে যাবে না, যার টাটা বাই বাই বলার সে বলে চলে গেল, যার থাকার সে থেকে গেল, এবং আপনার হাতে পড়ে রইল সলিড 42। খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসের একদম নিচু স্তরের নেতাকর্মী সমর্থকরা বুঝে গেলেন কার জন্য লড়তে হবে, কার হয়ে কাজ শুরু করে দিতে হবে। সেই অনুযায়ী তারা কাজ শুরু করে দিলেন। আপনি ক্যান্ডিডেট লিস্টে খুব সুন্দর ব্যালেন্স বজায় রাখলেন, থ্যাঙ্কস টু আইপ্যাক। কে কোন ফুলে তুষ্ট সেটা খুব পরিষ্কার হয়ে গেল। নতুন পুরনো, ফিল্ম স্টার, রাজনীতিবিদ সবাইকে আপনি রাখলেন এই লিস্টের মধ্যে এবং 3টে ইকুয়েশন আপনি সাজালেন। এক হচ্ছে আসানসোলে শত্রুঘ্ন সিনহা, এক হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে কাটার জন্য ইউসুফ পাঠান এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে কীর্তি আজাদ। থ্যাঙ্কস টু আইপ্যাক, আবারও বলছি, আইপ্যাকের মতো একটা কৌশলী সংস্থা থাকার জন্য এই সমস্ত ইকুয়েশনগুলো বসাতে আপনার যথেষ্ট হেল্প হয়েছে, যথেষ্ট বেনিফিট সেখান থেকে আপনি পেয়েছেন। কিন্তু উল্টো দিকে দেখা গেল বিরোধী দলের মধ্যে থেকে মাঝে মধ্যেই নির্বাচনের মুখেও নির্বাচনের মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্বের খবর উঠে আসতে শুরু করলো, বিক্ষোভের খবর উঠে আসতে শুরু করলো, এমনকি কর্মীরা বসে গেছেন এই কথা পর্যন্ত সামনে এলো। আপনি দেখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বেশি কথা বলছেন।
আর আপনি শিক্ষা নিয়েছিলেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের থেকে, যে রাজ্যপালদের হাতে সেভাবে ক্ষমতা খুব একটা কিছু থাকে না, কিন্তু তারা এই যে এত কথা বলেন, এত প্রতিবাদ করেন, তার মাধ্যমে শাসক দলকে কিন্তু মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হয়, বিপাকে পড়তে হয়। অতএব কি দেখা গেল, মোক্ষম সময় দুটো অভিযোগের কথা সামনে উঠে এলো। দুটোই শ্লীলতাহানি, একটা নতুন এবং একটা পুরনো। অনেকেই বললেন এইটা আসলে অনেকদিন ধরে পুষে রাখা হয়েছিল, অনেকদিন ধরে চেপে রাখা হয়েছিল মোক্ষম সময় এগুলো বের করার জন্য। এমনিতে আপনি ভালোই জানেন যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ সেভাবে করা যায় না, তদন্ত, পুলিশ, এফআইআর এসব করা যায় না। কিন্তু এই সমস্ত অভিযোগ সামনে তুলে ধরার মাধ্যমে যেটা হলো, রাজ্যপাল তড়পালেন বটে, তবে খুব একটা গড়জালেন না। এবং আরো একটা যে বিষয় হলো, এই গোটা ইস্যুটার সঙ্গে প্রধানমন্ত্রীকেও পরোক্ষভাবে আপনি জুড়ে দিলেন। প্রধানমন্ত্রী রাজভবনে এসে যেদিন রাত কাটাবেন, ঠিক তার আগেই আপনি অভিযোগের কথা তুলে ধরলেন। এবং তার ফলে যেটা হলো, তারপর থেকে যতবার প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে রাজভবনে রাত কাটালেন, ততবার আপনি একবার করে এই ইস্যুটাকে তুলে ধরলেন এবং প্রধানমন্ত্রীকে পরোক্ষভাবে এর সঙ্গে জুড়ে দিলেন যে প্রধানমন্ত্রী কেন এই নিয়ে কিছু বলছেন না, প্রধানমন্ত্রী কেন ব্যবস্থা নিচ্ছেন না, প্রধানমন্ত্রী কেন রাজ্যপালকে সরাচ্ছেন না, প্রধানমন্ত্রী কেন প্রতিবাদ করছেন না অন্যায়ের। আপনি জানতেন যে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি যতই তড়পাক না কেন, বঙ্গ বিজেপির সহায় একমাত্র মোদী। শুভেন্দু অধিকারী যতই যাই বলুক না কেন, আপনি এটাও জানতেন যে পশ্চিমবঙ্গের মাটিতে দিদিকে টক্কর দিতে পারবেন একমাত্র মোদী। কিন্তু তারই সঙ্গে আপনি এটাও জানতেন যে এই পশ্চিমবঙ্গের মাটি, যেটার আপনি অলিগলি চেনেন, সেখানে মোদীর থেকে অনেক বেশি সময় দিতে পারবেন আপনি। আর সেই কাজটাই আপনি করতে শুরু করলেন। আপনি খুব ভালোভাবেই এটাও জানতেন যে টিভি স্ক্রিন যদি মাঝখান থেকে ভাগ হয়ে যায়, তাহলে যে কোনো একটা দিকে মনোনিবেশ করার অবকাশ কিন্তু থাকে না। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে আরো অনেকটা পরিণত। আইপ্যাকের কাছ থেকে অনেকটা সাহায্য তিনি পেলেন এবং সেটাকে সম্পূর্ণভাবে তিনি কাজে লাগালেন। এমনিতে পঞ্চায়েত নির্বাচনের আগেই বিভিন্ন জায়গায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাত্রাটা করেছিলেন, তার মাধ্যমে সংগঠনকে বাজিয়ে দেখা হয়ে গিয়েছিল। এবারের হিসেবটা ছিল হচ্ছে সব জায়গায় জাস্ট ইকুয়েশনগুলো খাপে খাপ বসিয়ে দেবার, ঠিক সেই কাজটাই করা হলো। কোন বুথ থেকে কতটা লিড আসতে পারে, কোথা থেকে কতটা লিড এসেছে, কতটা লিড আসলে কি ধরনের পুরস্কার হবে, সেই সমস্ত মাইক্রো ম্যানেজমেন্ট তৃণমূল কংগ্রেস এবারে করেছে। যে ধরনের মাইক্রো ম্যানেজমেন্টের জন্য একটা সময় বিজেপি বিখ্যাত ছিল, কিন্তু আনপ্রফেশনালিজম এবং ওভার কনফিডেন্স কোন জায়গায় নিয়ে যেতে পারে, এইবার পশ্চিমবঙ্গের বিজেপি কিন্তু সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। তারই সঙ্গে আরো একটা জিনিস যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। বিভিন্ন সভায় গিয়ে মানুষের সামনে এডিট করে কেটে কেটে ভিডিও দেখানো, কিভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করাটা ঠিক হয়েছে, বিজেপির নেতারা কোথায় বলছেন, কোথায় তারা বলছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবেন, এই সমস্ত কিছু তারা ভিডিওর মাধ্যমে মানুষজনকে দেখালেন এবং অডিওর মাধ্যমে শোনালেন। ভারী মজার জিনিস এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। চোখের সামনে মানুষ যেটা দেখেন, সেটা কিন্তু মানুষ বিশ্বাস করেন এবং আপনি আপনারটা কতটা বিশ্বাস করাতে পারলেন তার উপর নির্ভর করে নির্বাচন। কিন্তু এরপরেও দুটো সমস্যা আপনাকে যথেষ্ট ভোগাচ্ছিল। এক হলো চাকরি দুর্নীতি, আর এক হলো সন্দেশখালি। এগুলোকে কি করে কাউন্টার করা যাবে? চাকরি বাতিলের একটা বিরাট বড় নির্দেশ সামনে এলো, এটাকে আপনি কি করবেন? আপনি বললেন যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি যাক, কিন্তু সবারটা কেন যাবে? আমি ওদের পাশে আছি। এবং আপনি বললেন আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটুকু বলে থেমে গেলে তো চলবে না। সুপ্রিম কোর্ট থেকে স্থগিতাদেশ আসবে কি আসবে না, তারপরে তো আপনি পরের মুভটা করতে পারবেন, কিন্তু তার আগেই এই চাকরি বাতিলের নির্দেশটা যে ভুল ছিল সেটা তো এস্টাবলিশ করতে হবে। আর সেটা এস্টাবলিশ করার জন্য সব থেকে বড় মোক্ষম অস্ত্র তো বিজেপি আপনার হাতে তুলে দিয়েছিল, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিজের দলে নিয়ে, যিনি বিচারপতির আসনে বসেছিলেন, সেই আসন ছেড়ে নেমে গিয়ে রাজনীতিতে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়লেন এবং তার মুখের ভাষাও আপনাকে একেবারে লোপ্পাই বল হাতে তুলে দিল। আপনার এটা বলাটা খুব সহজ হয়ে গেল যে কলকাতা হাইকোর্টে আসলে সব বিচারপতিরাই এইভাবে পলিটিক্যালি মোটিভেটেড রায় দিচ্ছেন, কারণ সবাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো এই বিচার প্রক্রিয়া শেষ করার পরেই রাজনীতিতে যেতে চান, বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াতে চান। অতএব বিজেপির জন্য কলকাতা হাইকোর্ট এসব রায় দিচ্ছে, বিজেপি এই রায়গুলো লিখে দিচ্ছে, সবটাই পলিটিক্যালি মোটিভেটেড। এইটা নিয়ে আপনি যেভাবে আক্রমণ শুরু করলেন, যেভাবে আপনি এইটা নিয়ে কথা বলতে শুরু করলেন, সেটা বিরোধীরা আর কাউন্টার করতে সেভাবে পারেনি। কিন্তু সন্দেশখালি তখনও পড়ে রয়েছে। সন্দেশখালি আপনি কি করবেন? কোনো যুক্তিতেই সন্দেশখালি তো খণ্ডন করা যাচ্ছে না।
আপনার দলের লোকজন সেখানে অত্যাচার চালিয়েছে, এমনকি প্রশাসন সেখানে জমি ফেরত দিতেও শুরু করেছে। তাহলে কি করা যায়? রাজনীতির বহু পুরনো হিসেব, ইফ ইউ কান্ট কনভিন্স দেম, কনফিউজ দেম। সত্যি কোনটা, মিথ্যে কোনটা বিভ্রান্ত করে দাও মানুষকে, আর ঠিক সেই পরিস্থিতি তৈরি করা হলো। দুটো স্টিং ভিডিও সামনে উঠে এলো যেখানে বলা হলো সন্দেশখালীর এই সমস্ত ঘটনা আসলে মিথ্যে, এই অভিযোগগুলো আসলে মিথ্যে। মানুষ যথেষ্ট বিভ্রান্ত হলেন। আপনি মনে করলেন শেখ শাহজাহানের জন্য একটা গোটা লোকসভা কেন্দ্র আমরা হেরে যাব, রেখা পাত্রর কি হবে? এই সমস্ত কিছু ভেবে চিনতে আপনি আরো বিগার পিকচারটা দেখলেন, বড় ছবিটা দেখলেন। আপনি নিয়ে এলেন হাজী নুরুল ইসলামকে এবং আপনি ভাবলেন সন্দেশখালী একটা বিধানসভা, ওই একটা বিধানসভায় যদি বিজেপি লিড পায়ও পাক, কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত আরো 6টা বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখান থেকে তৃণমূলকে লিড তুলতে হবে। এবং ঠিক সেই জিনিসটাই হলো। এইটা কিন্তু একটা দেখার মতো বিষয়। তৃণমূল কংগ্রেস এবারে লোকসভা নির্বাচনে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে এইভাবেই কিন্তু একটা দুটো করে বিধানসভাকে টার্গেট করেছিল, যেখান থেকে তাদের টার্গেট ছিল তারা লিডটা নিয়ে বেরিয়ে যাবেন, যাতে বাকি জায়গাগুলোতে লিড না পেলেও কোনো অসুবিধা না হয়। তার সঙ্গে আপনার দরকার ছিল বুথ ম্যানেজমেন্ট। কিন্তু এবারে এত নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর এখানে নজর রাখা, সিসিটিভি ক্যামেরা, ওয়েবকাস্টিং, এই সমস্ত কিছু, তার মধ্যে পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে সারা দেশের নজর, সবকিছু মিলিয়ে বুথের ভেতরে গন্ডগোল, ঝামেলা, এই সমস্ত করাটা একটু কঠিন ব্যাপার। কিন্তু এইবারে তৃণমূল কংগ্রেস অন্য স্ট্র্যাটেজি নিল। যদিও আমি জানি যে টমিরা সমানে বলে চলেছেন যে বুথের ভেতর গন্ডগোল হয়েছে, ছাপ্পা হয়েছে, রিগিং হয়েছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। সেখানে টমিরা অনেকেই বুঝতে পারছেন না যে সেম সাইড গোল হয়ে যাচ্ছে, কারণ 10 বছর ধরে বিজেপি যে ইমেজ তৈরি করেছে, তারা অত্যন্ত কড়া কঠোর হাতে গোটা সিস্টেমটা তৈরি করেছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অত্যন্ত শক্তিশালী, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আসলেই ভোটে আর কোনো গন্ডগোল হবে না, এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন অত্যন্ত নিরপেক্ষভাবে কাজকর্ম করে। এইগুলোর ওপর তো প্রশ্ন উঠে যাচ্ছে, সেম সাইড গোল, এবং তারই সঙ্গে প্রশ্ন উঠে যাচ্ছে যে আপনারা যদি এই সমস্ত অভিযোগ এখন করেন, তাহলে সেগুলো নিয়ে আপনারা কেন অভিযোগ জানাচ্ছেন না? কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো আপনাদের কথা শোনে, তো তাদের আপনারা কেন অভিযোগ করছেন না? তারা কেন কগনিজেন্স নিচ্ছে না? আপনারা কেন আইনি পদক্ষেপ গ্রহণ করছেন না? এই প্রশ্নগুলো উঠে যাচ্ছে। কিন্তু টমিরা যদি একটু মাথা তুলে তাকাতেন, তাহলেই তারা তৃণমূলের এইবারের নতুন স্ট্র্যাটেজি দেখতে পেতেন, আর সেটা হলো মার্কিং, যেটার কথা এর আগেও আমি একাধিক এপিসোডে বলেছি। এবং সেখানে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের এই মার্কিং এর স্ট্র্যাটেজি, যেটা কিনা বামেদের আমলে বিখ্যাত ছিল একটা সময় এই মার্কিং, সেটা তৃণমূল আমলে ফিরে এলো। প্রত্যেকটা জায়গায় বিরোধী রাজনৈতিক দলের যে প্রার্থীরা রয়েছেন তাদের রাস্তায় আটকে দাও, তাদের ঘিরে ধরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, তাদের এক চুলো এগোতে দেওয়া যাবে না, এমন পরিস্থিতি তৈরি করো যাতে তারা গাড়ি ঘুরিয়ে অন্যদিকে চলে যেতে বাধ্য হয়, আর যাতে তারা বুথ পর্যন্ত পৌঁছাতেই না পারে। এবং এটা কি হচ্ছে? এটা করলে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা যেভাবে বুথ ম্যানেজমেন্ট করবেন পরিকল্পনা করেছিলেন, সেটাকে সম্পূর্ণ ভেস্তে দেওয়া যাচ্ছে নির্বাচনের দিন। এবং এই যে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী, তারা তাদের কয়েকজন কোর সাপোর্টার, তার সঙ্গে কিছু নিরাপত্তার লোকজনকে নিয়ে বুথ ম্যানেজমেন্ট করতে আসেন। কিন্তু এমন পরিস্থিতি যদি তৈরি করা যায় যে প্রার্থীর চারপাশে যারা রয়েছেন তাদের সবার মেন টার্গেট হবে প্রার্থীকে বাঁচিয়ে বের করে নেওয়া, ওই জায়গা থেকে প্রার্থীকে সরিয়ে নিয়ে যাওয়া, তাহলে তো বুথ ম্যানেজমেন্টের সমস্ত পরিকল্পনা লাটে উঠবে। আর এই স্ট্র্যাটেজিকে অত্যন্ত সফলভাবে তৃণমূল কংগ্রেসকে এবারে এক্সিকিউট করতে দেখা গেছে। মানে সায়েন্টিফিক রিগিং থেকে সায়েন্টিফিক মাইক্রো ম্যানেজমেন্ট অফ এভরি ভোট। একটা ললিপপ মানুষকে দিয়ে দিলে মানুষ অনেক কিছু ভুলে যান। আপনি ধরুন গিয়ে বললেন, কমরেড সুদিনটা আসবেই, তুমি আমাকে ভোটটা দিয়ে দাও। কবে আসবে? আরে এই তো এসে গেছে, একেবারে দেখা যাচ্ছে এইবার চলে এলো বলে ভোটটা তো আগে দিয়ে দাও। আরে আমি মন্দির বানিয়ে দিয়েছি, মসজিদ বানিয়ে দিয়েছি, এবার তো ভোটটা আমাকেই দেবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু খাবার কবে পাবো বলো তো? মন্দির মসজিদ তো বানিয়েছো, আরে আপাতত মন্দিরের প্রসাদ পাচ্ছ, মসজিদের প্রসাদ পাচ্ছ, আপাতত তো খেতে পাচ্ছ, ভোটটা দিয়ে দাও না আমাকে। বিশ্বাসের জায়গা থেকে মানুষ ভোট দেন, আবার এই বিশ্বাসের জায়গাটা ক্ষয়ে গেলে রাগ থেকেও মানুষ ভোট দেন। কিন্তু তার থেকেও বড় একটা এফেক্টিভ জিনিস আছে, আর সেটা হলো ভয়। একজন বলছেন, তুমি বিশ্বাস করো আমাকে, আমি তোমাকে চাকরি দিতে পারছি না, কর্মসংস্থান খুব একটা দিতে পারছি না বটে, কিন্তু অন্যান্য দিক থেকে আমি তোমায় টাকা পয়সা দিয়ে ভাতায় ভরিয়ে দেবো, নানা রকম সুবিধা সুযোগ আমি তোমাকে নিশ্চয়ই দেবো। আর সেখানেই সেই মানুষটা বলছেন যে আমাকে এই দিক থেকে তুমি বিশ্বাস করো, আর ওইদিকে দেখো অমুক যদি আসে, ওরা কিন্তু নাগরিকত্বের নামে তোমার পায়ের তলার মাটি আর মাথার উপরের আকাশটাই কেড়ে নেবে, তখন কি করবে বলো তো? এই ভয় অত্যন্ত এফেক্টিভ একটা বিষয়। এবং তার থেকেও এফেক্টিভ এই স্ট্র্যাটেজি যে কোথায় কোনটাকে কাজে লাগাতে হবে, কোথাও ভয়, কোথাও বিশ্বাস, কোথাও রাগ, কাজে লাগানো এবং ভোটটা নিজের দিকে টেনে নেওয়া।
অনেকেই না এটা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় পরশু ঘুম থেকে উঠেছেন, কাল বাজারে গেছেন আর আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। অনেকেই ভুলতে বসেছেন যে 34 বছরের বাম শাসনকে টলিয়ে দিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুভেন্দু অধিকারী আজকাল বলেন যে তিনি না থাকলে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করতে পারতেন না, তবে তিনিও হয়তো ভুলে যান এরকম অনেক বড় বড় নেতা কিন্তু এসেছেন আর গেছেন। পঙ্কজ ব্যানার্জি, সোমেন মিত্র, অজিত পাঁজা এরাও কিন্তু এসেছেন আর গেছেন। এখন তাদের নামটা পর্যন্ত অনেকে মনে রাখেন না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় আজকাল যারা নির্বাচনে জিতছেন, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ, তারাও কিন্তু ঔদ্ধত্য দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিলেন। তারপরে এমন ঝুঁকে তাদের ফিরে আসতে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এমন নুইয়ে দিয়েছেন, আজ আপনি তাদের দিকে তাকালে রাস্তার পিচ না মানুষ আলাদা করতে পারবেন না। বিষয়টা হচ্ছে, আপনি যদি বাঘ মারতে চান আপনাকে বন্দুক নিয়ে আসতে হবে, ধৈর্য ধরে চুপচাপ বসে অপেক্ষা করতে হবে, তারপর বাঘকে দেখলে সঠিক সময় গুলিটা চালিয়ে তাকে বধ করতে হবে। কিন্তু আপনি বাঘ মারতে গিয়ে যদি চিৎকার চেঁচামেচি করেন, খুব বেশি চিৎকার চেঁচামেচি করেন, তাহলে তো বাঘ জেনে যাবে আপনি কোথায় আছেন। বাঘ এসে আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে আপনাকে মেরে ফেলবে। এটা সত্যি কথা যে মানুষ বাঘকে মারে, কিন্তু এটাও সত্যি কথা যে জঙ্গলটা কিন্তু বাঘের, সেটা ভুলে যাওয়াটা মূর্খামি। একদম শেষে বলি, বেশ কয়েকটা মিসকনসেপশন আছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীরা বাজারে ছড়ানোর চেষ্টা করেন। এর মধ্যে কিছু কিছু মিসকনসেপশন তো আমার এখন মনে হয় যে বিজেপি বলতে বলতে এটাকে ন্যারেটিভ হিসেবে সামনে রাখতে রাখতে নিজেরাও বিশ্বাস করতে শুরু করে দিয়েছে মনে হয়। যে একটা ন্যারেটিভ হলো সংখ্যালঘু ভোট ব্যাংক, মুসলিমরা সবাই তৃণমূলকে ভোট দিয়েছেন, সেই কারণে তৃণমূল কংগ্রেস জিতেছে। এটা বলতে বলতে একটা চাঙ্ক অফ হিন্দু ভোটও যে বিজেপির দিকে আসছে না সে সম্পর্কে তারা ভাবনা চিন্তা করতে মনে হয় ভুলেই গেছেন। কেন সেটা আসছে না সেই পর্যালোচনাটা করতে ভুলেই গেছেন। তারই সঙ্গে সংখ্যালঘু মানুষ মানেই তারা তৃণমূলকে ভোট দিয়েছেন, এটা তো হতে পারে না। নিশ্চয়ই এমন কিছু মুসলিম মানুষজন রয়েছেন যারা বাম কংগ্রেসকে ভোট দিয়েছেন, একজন দুজন তাদের মধ্যে থাকতে পারেন যারা বিজেপিকেও দিয়েছেন। ভাতার কাছে সবাই বিকিয়ে গেছে, এটাও হতে পারে না। বিজেপির যে ভোট শেয়ার পশ্চিমবঙ্গে, সেখানে নিশ্চয়ই অনেক মহিলারাও বিজেপিকে ভোটটা দিয়েছেন, কিন্তু সেই মহিলাদের কেউ লক্ষ্মীর ভান্ডার নেন না, এটা কি আপনি গ্যারেন্টি দিয়ে কখনো বলতে পারেন? তার মানে এমন মহিলাও রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার নেওয়ার পরেও তৃণমূলকে ভোটটা দেননি, বামকে দিয়েছেন বা কংগ্রেসকে দিয়েছেন বা বিজেপিকেও দিয়েছেন। অতএব এই নিয়ে বারবার মানুষকে অপমান করা, ভাতার কাছে বিকিয়ে গেছে, ভাতার কাছে বিকিয়ে গেছে বলাটা কোনো সলিউশন নয়। ওয়েলফেয়ার স্কিম সব জায়গায় থাকে, এর ইম্প্যাক্ট নিয়ে কোনো রকম তর্ক থাকে না, কিন্তু এটা ঠিক না ভুল, কোন রাজনৈতিক দল ব্যবহার করছে কে করছে না সেই নিয়ে তর্কাতর্কি চলতেই পারে। মধ্যপ্রদেশে লাডলি বেহনা সেটা ব্যবহার করে বিজেপিও তো ক্ষমতায় এসেছে, এখানে লক্ষ্মীর ভান্ডারকে তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে। কিন্তু আপনি যদি ক্রমাগত সেটাকে অপমান করতে থাকেন, আপনি নিজের কমন সেন্স দিয়ে ভাবুন। মহিলাদের কাছেও তো বিরোধীদের ভোট চাইতে যেতে হয়। 5 জন মহিলা দাঁড়িয়ে আছেন, তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান। আপনি তাদের কাছে গিয়ে বললেন, এই তোমরা তো ভাতার কাছে বিকিয়ে গেছো, আমরা আসলে তোমাদের ডবল ভাতা দেবো, ভোটটা আমাদের দিও। এই কথাটা যদি আপনি মহিলাদের বলেন, ক্রমাগত বলতে থাকেন, তারা আপনাকে ভোটটা দেবে? একদিকে ওই 5 জন দেখছেন যে সম্মানের সাথে কেউ একজন আমাদের টাকাটা দিচ্ছে, বলছে যে আমরা এই টাকা দিতেই থাকবো, আমরা এটা বন্ধ করবো না। আরেকদিকে একদল মানুষ এসে বলছেন, এই তোমরা ভাতার কাছে তো বিকিয়ে গেছো বলে মহিলাদের অপমান করছেন, করে বলছেন আমরা এলে তোমাকে ডবল ডবল ভাতা দেবো। তো সেই অপমানটা সহ্য করে, সেই অপমানটা শুনে নিয়ে সেই 5 জন আপনাকে গিয়ে ভোটটা দেবে? ক্রমাগত এই অপমান সহ্য করে, মানুষকে অশ্রদ্ধা করে, অপমান করে তাদের ভোট পাওয়া যায়? এটা হতে পারে? এটা তো একটা কমন সেন্স। তেমনই পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু এরকম অনেক বাম বিজেপি সমর্থক রয়েছেন যারা ফেসবুকে বাম সাজেন, বিজেপি সাজেন, কিন্তু চোরাই গোপ্তায় ভোটটা ঠিক তৃণমূল কংগ্রেসকে গিয়েই দেন। এই চোরাস্রোত বোঝার জন্য জলের মধ্যে দুটো পাই নামাতে হয়। এটা দিদি বোঝেন, মোদি বোঝেন, কিন্তু অগা বগা চগা সবাই যদি বুঝতে শুরু করে, তাহলে তো মশাই এটা চোরাস্রোত থাকবে না, খোলা স্রোত হয়ে যাবে। এই কারণেই দুর্নীতি, ধর্ষণ, নিগ্রহ এগুলো ভোটের ইস্যুতে পরিণত হয় না। তাৎক্ষণিকভাবে আপনি কোনটাকে ন্যারেটিভ হিসেবে মানুষের সামনে তুলে ধরতে পেরেছেন, আপনি কোনটাকে ন্যারেটিভ হিসেবে মানুষকে বিশ্বাস করাতে পেরেছেন, ইস্যু হিসেবে মানুষকে আপনি কোনটাকে বিশ্বাস করাতে পেরেছেন, সেগুলোই নির্বাচনের ইস্যু হয়, তার উপর ভিত্তি করেই মানুষজন ভোটটা দেন। আর সেই কারণেই পুলওয়ামা ভোটের উপরে একটা বড় প্রভাব ফেলে, একটা ইম্প্যাক্ট তার দেখা যায়। কিন্তু আবার মন্দির তৈরি হওয়ার পরে মানুষ ভাবেন মন্দির তো হয়েছে আমাদেরই, তো ভোটের ওপর তার ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।